আসসালামু আলাইকুম সুপ্রিয় ম্যাম আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ম্যাম আসসালামু আজকে আমি আলাইকুম। তোমাদের বাংলা ব্যাকরণের আরেকটি টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বানান। ঠিক আছে, বানান বানান কিন্তু আমাদের ব্যাকরণে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঠিক আছে, কারণ আমাদের বানান বিষয়টি নিয়ে একটু অনেক কনফিউশনও থাকে। হ্যাঁ, তো সেই জন্য আমরা একটু বানানগুলো সম্পর্কে আজকে একটু দেখবো। আমাদের বইয়ে যে বানানটা দেওয়া আছে ওটা তোমরা একটু পড়বে, আমি সেই সাথে একটু বানানে বিশেষ করে কতগুলো নিয়ম থাকে, সেই নিয়মগুলো যদি আমরা একটু আয়ত্ত করে ফেলতে পারি তাহলে আমাদের কাছে বানানটা কি অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা একটু বানান, এই বানান টপিকটা জানার পর আমরা কি কি জানতে পারবো। বানানের সংজ্ঞা জানতে পারবো। ঠিক আছে, দুই হচ্ছে বানানের সংজ্ঞা জানতে পারবো, দুই হচ্ছে বানানের নিয়মাবলী। জানতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই জানতে পারবো। আচ্ছা, তাহলে শুরুতে আমরা একটু বানান কাকে বলে সেটা একটু দেখবো। ঠিক আছে, ভাষা শুদ্ধ রূপে লিখতে হলে সেই বিষয়ে ভাষার কি বানানটা জানা খুবই জরুরি। প্রত্যেক ভাষারই বানানের নিয়ম আছে। বাংলা ভাষা বানানেরও কিছু নিয়ম রয়েছে। ঠিক আছে, তাহলে বাংলা বানানেরও কিছু নিয়ম রয়েছে। তাহলে বাংলা বানানটা হচ্ছে কি, কতগুলো শব্দকে কি বিভিন্ন ভাষাকে সুষ্ঠু সুন্দরভাবে আমাদের অর্থবোধক ভাবে প্রকাশ করার যেই নিয়মটা, সেই নিয়মটাই হচ্ছে বানান। ঠিক আছে, আচ্ছা এবার দেখো একটু আমরা বানানের নিয়মগুলো একটু দেখবো। আমাদের বইয়ে কিছু নিয়ম রয়েছে, তোমরা ওই নিয়মগুলো একটু কি করবে, ফলো করবে। তারপর আমি একটু ছোট্ট সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে দেখিয়ে দিব বানানগুলা, নিয়মগুলা। ঠিক আছে, প্রথমত আমাদের বানানের যে নিয়মটা, সেই বানানের নিয়মগুলো কিন্তু নত্যবিধান এবং সত্যবিধান, এই দুইটা বিধানের উপর ভিত্তি করে কি হয়ে থাকে, নিয়মাবলীগুলো পরিচালিত হয়ে থাকে। নত্যবিধান, এবার নত্যবিধানটা কি, নত্যবিধানটা হচ্ছে বাংলা ভাষার বা বাংলার এই ভাষাকে যেই ক্ষেত্রে মূর্ধন্য নয়ের ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে নত্য বিধান। আর সত্য বিধান হচ্ছে আমাদের বাংলা ভাষার যেই আমাদের বাংলা ভাষার বানানের যে ক্ষেত্রে মূর্ধন্য স এর ব্যবহার সম্পর্কে কি করা হয়, ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়, সেটা হচ্ছে সত্য বিধান। ঠিক আছে, আচ্ছা এবার আমরা সেই নত্য বিধান এবং সত্য বিধানের ব্যবহার কিভাবে আমাদের বাংলা বানানের ব্যবহার করে থাকি সেটা আমরা দেখব। প্রথমত 1 নাম্বার হচ্ছে আমরা একটু নত্য বিধানের বাংলা বানানে, নত্য মানে হচ্ছে কি মূর্ধন্য ণ। ঠিক আছে, নত্য বিধানের নিয়ম বা নিয়মাবলী। ঠিক আছে, বাংলা বানানে নত্য বিধানের নিয়মাবলীগুলি কি কি আমরা একটু দেখবো। তাহলে প্রথমত 1 নাম্বার আছে কি, যুক্ত ব্যঞ্জন বর্ণে ট বর্গীয় বর্ণের, যুক্ত ব্যঞ্জন বর্ণ মানে হচ্ছে যে ব্যঞ্জন বর্ণগুলো যুক্ত বর্ণ। আমরা অনেক যুক্ত বর্ণ জানি, মানে দুইটা বর্ণ একসাথে যুক্ত হয়ে যে শব্দটা উচ্চারিত হয়। ঠিক আছে, আচ্ছা তাইলে যুক্ত ব্যঞ্জন বর্ণে ট বর্গীয় মানে হচ্ছে ট ট এর ঘরে যেই কি বর্ণগুলো থাকে, যেমন ট, ঠ, ড, ঢ, এভাবে ড পর্যন্ত। ঠিক আছে, তাইলে যুক্ত ব্যঞ্জনে ম্যাম লেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। যুক্ত ব্যঞ্জনে ট বর্গীয় বর্ণের
উচ্চারণ বর্ণের বানানে কি হয়? মূর্ধন্য ণ হয়, সেখানে কি হবে না? দন্তন্য হবে না। তার মানে যুক্ত বর্ণ, ব্যঞ্জন বর্ণের মধ্যে, ব্যঞ্জন বর্ণে যে যুক্ত বর্ণগুলো থাকে, স্বরবর্ণ না কিন্তু ব্যঞ্জন বর্ণে, ঠিক আছে? তাহলে যেমন আমরা একটু কয়েকটা উদাহরণ লিখি। কণ্ঠক, হ্যাঁ, কণ্ঠক। তারপর বন্টন, অকুণ্ঠ, ঠিক আছে? এগুলা, এই যে এখানে দেখো, এটা কিন্তু একটা কি যুক্ত বর্ণ, হ্যাঁ, ব্যঞ্জন, এটা হচ্ছে ঠ, ঠিক আছে? ঠ হচ্ছে একটা ব্যঞ্জন বর্ণ। তাহলে সেই ব্যঞ্জন বর্ণের কি যুক্ত বর্ণটা সবসময় কি হবে? মূর্ধন্য ণ হবে, ঠিক আছে? সেম ভাবে এখানেও, এখানেও, ঠিক আছে? আচ্ছা, তারপর 2 নাম্বারটা হচ্ছে কি? 2 নাম্বারটা হচ্ছে একই শব্দের মধ্যে রিকার, রেফ, রফলা, মূর্ধন্য ষ-এর পরে, ঠিক আছে? তৎসম অথবা তৎসম শব্দের রিকার, রফলা, রেফ, তারপর মূর্ধন্য ষ ক্ষীয়র পরে সবসময় কি হয়? মূর্ধন্য ণ হয়। বাংলা ভাষায় তৎসম শব্দ, ঠিক আছে? বাংলা ভাষায় তৎসম শব্দে রিকার যদি থাকে, রিকার, আর একটা হচ্ছে রফলা, হ্যাঁ, রিকার, রি থাকলেও হবে, রিকার থাকলেও হবে, আবার রফলা থাকলে, তারপর হচ্ছে মূর্ধন্য ষ ক্ষীয়, ঠিক আছে? আর রেফ, রি, রিকার, র, রেফ, রফলা, তারপর মূর্ধন্য ষ ক্ষীয় থাকলে কি হবে? মূর্ধন্য ণ হবে, ঠিক আছে? তার মানে ব্যঞ্জন তৎসম শব্দের মধ্যে তৎসম শব্দগুলো হচ্ছে কি, যেগুলো সংস্কৃত থেকে এসেছে, বা সংস্কৃত শব্দগুলো আরেকটা অন্য নাম হচ্ছে কি তৎসম, ঠিক আছে? যেমন ঋণ, তৃণ, ঠিক আছে? ত্রাণ, বর্ণ, ঋণ, তৃণ, ত্রাণ, তাহলে এগুলো এখানে কি আছে? রি আছে, ঠিক আছে? সেই জন্য এর পরের শব্দটা কি হয়েছে? মূর্ধন্য ণ, এখানে দন্তন্য হবে না, মূর্ধন্য ণ হবে। তারপরে এখানে তয় রিকার, এখানে কি আছে? রিকার আছে, তাহলে এর পরের শব্দটা কি হবে? মূর্ধন্য ণ। ঠিক সেম ভাবে এটা হচ্ছে কি ত রফলা, ত রফলা, ঠিক আছে? তাহলে এর পরের সংখ্যাটা হবে, বর্ণটা হবে মূর্ধন্য ণ। তাহলে এইভাবে তৎসম শব্দের মধ্যে রিকার, রফলা, মূর্ধন্য ষ ক্ষীয় ইত্যাদি শব্দগুলো থাকলে সেখানে কি হবে? মূর্ধন্য ণ হবে। আচ্ছা, এরপর হচ্ছে 3 নাম্বার, একই শব্দের মধ্যে রিকার, রফলা, রেফ, মূর্ধন্য ষ যেগুলোটির পরে স্বরবর্ণ ক বর্গ, প বর্গ, অন্তস্থীয় জ, অন্তস্থীয় হ বা অনুস্বার, এই বর্ণগুলো এক বা একাধিক বর্ণ থাকলে পরবর্তী দন্ত্য ন ধ্বনি মূর্ধন্য হয়, ঠিক আছে? এভাবে একই শব্দের মধ্যে, একই শব্দের মধ্যে মানে তৎসম শব্দের মধ্যে রি, রিকার, র, রেফ, রফলা, মূর্ধন্য ষ ক্ষীয়, এরপরে, হ্যাঁ, ক্ষীয় এর পরে স্বরবর্ণ থাকলে, অথবা ক বর্গ, ক বর্গ মানে হচ্ছে ক, খ, গ, ঘ, ঙ, ঠিক আছে? ক এর সিরিয়ালে যে বর্ণগুলো থাকে সেটাকে বলা হচ্ছে ক বর্গীয় বর্ণ। তারপর প বর্গীয় বর্ণ হচ্ছে প, ফ, ব, ভ, ম, এভাবে, ঠিক আছে? অথবা অন্তস্থীয় জ, অন্তস্থীয়, তারপর অনুস্বার, হ, অনুস্বার, এগুলো থাকলে সেখানে কি হবে? মূর্ধন্য ণ হবে। পরে স্বরবর্ণ,
ক বর্গীয়, প বর্গীয়, ঠিক আছে, ক বর্গীয়, প বর্গীয় বর্ণ, অন্তঃস্থীয় জ, অন্তঃস্থীয় হ, অনুস্বার থাকলে সেখানে কি হবে? মূর্ধন্য ণ হবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে সেখানে কি হবে? মূর্ধন্য ণ। হ্যাঁ, যেমন শ্রবণ, হ্যাঁ, তারপর দর্পণ, অর্পণ ইত্যাদি, ঠিক আছে, যেমন অর্পণ। এই যে এখানে দেখো, এখানে শুরুর অক্ষরটা কি? স্বরবর্ণ। আবার এখানে কি আছে? রেফও আছে ব বর্গীয় বর্ণের উপর, প বর্গীয় বর্ণের উপর কি আছে? রেফও আছে। তাহলে সেখানে কি হবে? মূর্ধন্য ণ, ঠিক আছে। তারপর হচ্ছে দর্পণ, সেম ভাবে এখানে প বর্গীয় বর্ণের উপর কি আছে? রেফ আছে, সেই জন্য পরের বর্ণটা কি হয়েছে? মূর্ধন্য ণ হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, এইভাবে করে তাহলে এই যে রিকার, র্যাপ, র, তারপরে রফলা, মূর্ধন্য ষ কি এর পরে স্বরবর্ণ, ক বর্গীয় পণ্য বা প বর্গীয় পণ্য অথবা অনুস্বার, হ্যাঁ, তারপরে এগুলোর পরে কি হয়? সবসময় মূর্ধন্য ণ হবে। আচ্ছা, তারপর হচ্ছে 4 নাম্বার, চার নাম্বারটা হচ্ছে প্র, পরা, হ্যাঁ, অপর ইত্যাদি। প্র, পরা, পরি, নির, এই 4টি উপসর্গের পর নম, নস, নি, নু, অ, ন প্রভৃতি ধাতুর দন্ত্য থাকলে সেটার স্থলে কি হয়? মূর্ধন্য ণ হয়। যেমন প্রণাম, হ্যাঁ, পরিণতি, তারপর পরিণাম ইত্যাদি, ঠিক আছে। প্র, পরা, পরি, নির, এই 4টি উপসর্গের পরে হ্যাঁ, এই 4টি উপসর্গের পরে নম, নস, নি, নু, নি, নু, ঠিক আছে, অহ, তারপরে অন, প্রভৃতি থাকলে সেখানে কি হবে? মূর্ধন্য ণ হবে। যেমন প্রণাম, হ্যাঁ, প্রণাম, পরিণাম, নির্ণয়, এভাবে, ঠিক আছে, নির্ণয় ইত্যাদি। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে 5 হচ্ছে যুক্ত ব্যঞ্জন গঠনে ত বর্গের পূর্বে দন্ত্য ন হয়। অর্ধ তৎসম শব্দে আমরা প্রথমে পড়েছি তৎসম শব্দে কি যুক্ত ব্যঞ্জনে যেগুলো হচ্ছে কি তৎসম শব্দ, সেখানে ট বর্গীয় যদি থাকে কোনো বর্ণ সেখানে হবে মূর্ধন্য ণ। কিন্তু যখন অর্ধ তৎসম বা তৎসম শব্দগুলো থাকবে সেখানে যুক্ত ব্যঞ্জন গঠনে কি হবে? দন্ত্য ন, ট বর্গের পূর্বে দন্ত্য ন হয়। যুক্ত ব্যঞ্জনে অতৎসম শব্দ, তার মানে যেগুলো সংস্কৃত শক্তির শব্দ নয়, তার মানে এই শব্দগুলো কি হবে? দেশি শব্দ, বিদেশি শব্দ, ঠিক আছে, অর্ধ তৎসম এই ধরনের যে শব্দগুলো, সেই শব্দের ক্ষেত্রে সেই শব্দগুলো যদি যুক্ত ব্যঞ্জন দিয়ে গঠিত হয়, হ্যাঁ, সেখানে কি হবে? ট বর্গের পরে
দন্তন্য হবে, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, যেমন হচ্ছে কি ইন্টার, কারেন্ট, তাহলে এগুলো সব হচ্ছে কি দেশি বিদেশি শব্দ, তাই না? তাহলে এই ধরনের শব্দগুলোর মধ্যে কি হবে? হ্যাঁ, কারেন্ট, তারপর লন্ডন সেন্ট্রাল, ইত্যাদি, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে যুক্ত ব্যঞ্জন গঠনে তৎসম অতৎসম সকল শব্দে ত বর্গের পূর্বে দন্তন্য হয়। যুক্ত ব্যঞ্জন গঠনে এখানে তৎসম শব্দ এবং অর্ধ তৎসম শব্দ সবগুলো শব্দের মধ্যে যদি এটা সংস্কৃত শব্দ হয় তাহলে এটা যদি দেশি বিদেশি বিভিন্ন শব্দ হয় সবগুলো শব্দের মধ্যে কি হবে? যুক্ত ব্যঞ্জন গঠনে যুক্ত ব্যঞ্জন দিয়ে যদি গঠিত হয় এই অর্ধ তৎসম তৎসম সব সকল, আমি একটু লিখে দিই, তৎসম অতৎসম সকল শব্দে হ্যাঁ সকল শব্দে কি হবে? ত বর্গের পূর্বে, ত বর্গ মানে হচ্ছে ত থ দ দ দন্ত্যন্য, এই যদি এই বর্ণগুলো যদি থাকে ত বর্গের পূর্বে ত বর্গের পূর্বে দন্তন্য যেমন দন্ত, হ্যাঁ অন্ত, তারপরে জ্বলন্ত, হ্যাঁ তারপর হচ্ছে গ্রন্থ, গ্রন্থ, হ্যাঁ দন্ত, অন্ত, ঠিক আছে এভাবে। তারপর হচ্ছে সন্ধি, সন্ধি এবং সমাস যুগে যে শব্দগুলো সন্ধি এবং সমাস যুক্ত, কিছু কিছু শব্দ আছে যেগুলো আমরা জানি যেগুলো হচ্ছে কি সন্ধির সমন্বয়ে গঠিত হয়, এই শব্দগুলা এগুলো তো আমরা দেখলেই বুঝতে পারি। আবার কিছু কিছু শব্দ আমরা কি যেগুলো হচ্ছে সমাসের মাধ্যমে গঠিত হয়, যেমন সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, হ্যাঁ সিংহাসন, তাহলে এটা হচ্ছে কি সমাসবদ্ধ একটা শব্দ, ঠিক আছে? এই ধরনের শব্দগুলোর মধ্যে কি হয় সবসময় দন্তন্য কি হবে? বহাল থাকবে। তাহলে সন্ধি এবং বদ্ধ শব্দের বানানে দন্তন্য বহাল থাকে অথবা দন্তন্য হবে, ঠিক আছে? হ্যাঁ, যেমন অগ্রনায়ক, হ্যাঁ এগুলো এটা হচ্ছে একটা সমাসবদ্ধ কি শব্দ। তারপর শিক্ষাঙ্গন, হ্যাঁ তারপর চিত্রাঙ্কন, এগুলো হচ্ছে কি সন্ধি সন্ধি সন্ধির শব্দ, ঠিক আছে এভাবে। আচ্ছা, তারপর 8 নাম্বার হচ্ছে তদ্ভব দেশি বিদেশি শব্দের সর্বত্র দন্ত্যন্য, হ্যাঁ যেগুলো বিদেশি শব্দ বা অর্ধতৎসম শব্দ, যেমন আপন, ঠিক আছে এটা হচ্ছে একটা কি অর্ধতৎসম তদ্ভব শব্দ, দেশি শব্দ। তারপর আয়রন, আয়রন এটা একটা হচ্ছে বিদেশি শব্দ, ঠিক ঠিক আছে এভাবে। হ্যাঁ তারপর
কিভাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের কি বাংলা বাংলা বানানে মূর্ধন্য ষ এবং মূর্ধন্য ণ এবং দন্ত্য ন এর ব্যবহার কিভাবে হয় সেটা আমরা জানলাম। এবার আমরা একটু দেখব মূর্ধন্য ষ এর ব্যবহারটা। আমরা বলছি মূর্ধন্য নত্য বিধান এবং সত্য বিধান অনুসারে কি হয় বাংলা বানানটা হয়ে থাকে, ঠিক আছে, বাংলা বানানের নিয়মাবলীটা হয়ে থাকে। এখন আমরা নত্য বিধান এবং নত্য বিধানটা দেখলাম, মানে যেখানে দন্ত্য ন এবং মূর্ধন্য ণ এর ব্যবহার হয়ে থাকে। এবার আমরা দেখব সত্য বিধানের ভিত্তিতে কিভাবে বানানগুলো হয়ে থাকে সেই নিয়মাবলীগুলি একটু দেখবো আমরা। এরপর আমাদের বানানটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, সত্য বিধানের যে নিয়মাবলীগুলি, প্রথমত এক হচ্ছে রি কিংবা রিকারের পরে মূর্ধন্য ষ হয়, রি বা রিকারের পরে সবসময় কি হবে, যেই শব্দগুলোর মধ্যে কি থাকবে, রি থাকবে অথবা রিকার থাকবে, সেখানে কি হবে মূর্ধন্য ষ হবে, ঠিক আছে, মূর্ধন্য ষ হবে, যেমন ঋষি, কৃষি, কৃষক ইত্যাদি, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে রধনির রেফ, রেফের রূপ নিয়ে কোনো ব্যঞ্জন বর্ণের মাথায় বসলে, ঠিক আছে, যখন রেফ বসবে কোনো ব্যঞ্জন বর্ণে কি হবে, র্যাপ বসে। আমরা জানি র্যাপ দিয়ে অনেকগুলো শব্দ হয়ে থাকে, তাহলে এই র্যাপ যুক্ত যে শব্দগুলো থাকবে সেই শব্দগুলোর মধ্যে সবসময় কি হবে মূর্ধন্য ষ হবে, ঠিক আছে। তাহলে ব্যঞ্জন বর্ণের মাথায়, হ্যাঁ, ব্যঞ্জন বর্ণের মাথায় যখন র্যাপ বসে, চিহ্নটা হচ্ছে এইভাবে, তখন এরপরে কি হবে, তখন সেখানে কি হবে মূর্ধন্য ষ হবে, ঠিক আছে, তখন সেখানে কি হবে মূর্ধন্য ষ, যেমন আকর্ষণ, ঈর্ষা, বিমর্ষ, ঠিক আছে, ইত্যাদি। বর্ষা, আকর্ষণ, বর্ষা, ঠিক আছে, তারপর উৎকর্ষ, ইত্যাদি, ঠিক আছে, উৎকর্ষ। আচ্ছা, তারপর 3 নাম্বার হচ্ছে অ আ ছাড়া অন্য কোনো স্বরবর্ণ এবং ক র বর্ণের পরবর্তীতে কি হয় দন্ত্য স মূর্ধন্য ষ হয়ে যায়। ও আ ছাড়া অন্য স্বরবর্ণ, হ্যাঁ, অন্য কোনো স্বরবর্ণ শুধু অ এবং আ ছাড়া বাকি সবগুলো স্বরবর্ণের উপর স্বরবর্ণের সাথে, অথবা ক বর্ণ এবং র, ক এবং র বর্ণের পরবর্তীতে, র বর্ণের পরবর্তীতে কি বসে মূর্ধন্য ষ, মূর্ধন্য ষ কি হবে বসবে, ঠিক আছে, যেমন উষা, তারপর পৌষ, বিষম, ভবিষ্যৎ, ঠিক আছে, এইভাবে। আচ্ছা, তারপর হচ্ছে 4 ইকারান্ত এবং উকারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে মূর্ধন্য ষ হয়, যেমন
সঙ্গ, হ্যাঁ, তারপর অনুসঙ্গ, এভাবে। তারপর যুক্ত ব্যঞ্জন গঠনে চ বর্গের পূর্বে, যুক্ত ব্যঞ্জন গঠনে চ বর্গের পূর্বে মূর্ধন্য ষ হয়। ট বর্গ বলতে হচ্ছে ট ঠ ড ঢ, এই ধরনের যে বর্ণগুলো থাকবে, যে বর্ণটাই থাক সেই বর্ণের পরে কি হবে? মূর্ধন্য ষ হবে। ঠিক আছে? যেমন অনিষ্ট, অষ্টম, ঠিক আছে, অনিষ্ট, তারপর অষ্টম, অষ্ট, ঠিক আছে। প্রতিষ্ঠা, তাহলে এগুলো সব হচ্ছে কি ট বর্গীয় বর্ণ, সেগুলো সেজন্য এগুলোর আগে কি বসেছে? মূর্ধন্য ষ বসেছে। আচ্ছা, তারপর হচ্ছে যুক্ত ব্যঞ্জন গঠনে তৎসম অর্ধ তৎসম সকল শব্দে ত বর্গের পূর্বে দন্তের স হয়। ঠিক আছে, এতক্ষণ আমরা পড়ছি মূর্ধন্য ষ কোথায় হবে, এখন দন্তের স কোথায় হবে সেটা। আমাদের আরেকটাই আছে, আমি একটু তোমাদেরকে নিয়মটা বলে দিচ্ছি। যুক্ত ব্যঞ্জন গঠনে তৎসম অতৎসম সকল শব্দের হ্যাঁ, তৎসম শব্দ বা এটা অর্ধ তৎসম, যে কোনো শব্দ হবে হোক, এই শব্দের মধ্যে কি হবে? ত বর্গের পরে দন্তের স হবে। ঠিক আছে, দন্তের স হবে। যেমন স্তফা, স্থানীয়, ঠিক আছে, উস্তাদ ইত্যাদি। এটা কিন্তু একটা বিদেশি শব্দ, ঠিক আছে, সোফা, এটাও একটা বিদেশি শব্দ, ঠিক আছে। এগুলা সোফা, এগুলো তাহলে এগুলো সবগুলো কি অতৎসম শব্দ, এগুলোর মধ্যে কি হবে? তো আছে বলে সেটা সবগুলো, সেই জন্য এটার যুক্ত ব্যঞ্জনটা কি হয়েছে? তদ্দেশ্য হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে যুক্ত ব্যঞ্জন গঠনে তৎসম অর্ধতৎসম সকল শব্দে চ বর্গের পূর্বে তালব্য হয়। ঠিক আছে, যেমন আশ্চর্য, দুশ্চরিত্র, নিশ্চয় ইত্যাদি। ঠিক আছে। আচ্ছা, তো আজ শিক্ষার্থীরা, আমি আজকে বানানের মোটামুটি আমাদের যে নব্য বিধান এবং সত্য বিধানের মোটামুটি বানানের জন্য এই দুটি বিধানের উপর ভিত্তি করে আমাদের বাংলা বানানটা কি হয়, পরিচালিত হয়ে থাকে। সেজন্য আমি এটার উপর তোমাদেরকে ছোট্ট করে কিছু যে আলোচনাটা করেছি সেটা তোমরা আবার একটু বাসায় তোমাদের বইয়ে যে ডিটেলস দেওয়া আছে ওটাও সহ ভালো করে একটু পড়বে, তাহলে কিন্তু তোমাদের কি এই যে বানানের বিষয়টা যে সেটা আরো কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে তোমাদের নিকট। ঠিক আছে। তো আজকে আমি আমার সময় শেষ, আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।